ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। দেখুন রায়হান সাহেব, আমি আপনার ফিলিংসটা বুঝতে পারছি, কিন্তু আমার কি করার আছে বলুন? টাকা দিয়ে তো আর সব হয় না, তাই না? তাহলে পৃথিবীর সব ধনী লোকেরাই নিজের সমস্ত টাকা পয়সা দিয়ে নিজের আয়ু বাড়িয়ে নিত। কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে টাকা কোনো ম্যাটার করে না। তবে হ্যাঁ, আপনাদের হাতে একটা চান্স আছে পেশেন্টকে বাঁচানোর। মুহূর্তে রায়হান সাহেব সহ উপস্থিত সবার মুখে হাসি ফুটল। জয়ের মুখেও হাসি ফুটেছে। যাই হোক, অন্নিহাকে তো বাঁচানো যাবে। জয় কিছু বলতে যাবে তার আগেই রায়হান সাহেব উৎফুল্ল কণ্ঠে বললেন, সত্য বলছেন ডক্টর? আমার মেয়ে সুস্থ হবে? আমাকে কি করতে হবে বলুন, আমি সব করব। আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি সব কিছু করব। আপনি শুধু একবার বলুন আমার কি করতে হবে, কি করলে ওকে বাঁচানো যাবে? হ্যাঁ রায়হান সাহেব, আপনার মেয়েকে বাঁচানো সম্ভব। ওনার শরীরে আগামী 48 ঘন্টার মধ্যে 3 ব্যাগ ও নেগেটিভ রক্ত পুশ করতে পারলে ওনাকে বাঁচানো সম্ভব। তবে সময়টা কিন্তু মাথায় রাখতে হবে, মাত্র 48 ঘন্টা। আর 48 ঘন্টার মধ্যে যদি ওনার শরীরের পুরাতন রক্তগুলো এক্সচেঞ্জ করে 3 ব্যাগ নতুন রক্ত পুশ না করা হয়, তাহলে পেশেন্টের যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। বলতে পারেন পেশেন্টের হাতে মাত্র 48 ঘন্টা সময় আছে। তবে রক্ত চেঞ্জ করা গেলে তাহলে পেশেন্টকে বাঁচাতে পারেন, তাও আবার ও নেগেটিভ রক্ত। ও নেগেটিভ রক্ত সচরাচর তেমন পাওয়া যায় না। আমি অলরেডি আমাদের হসপিটাল ব্লাড ব্যাংকে খোঁজ নিয়ে দেখেছি, ওখানে ও নেগেটিভ কোনো রক্ত নেই। ইভেন পরিচিত কয়েকটা হসপিটালেও খোঁজ নিয়ে দেখেছি, বাট আই এম সরি টু সে কোথাও কোনো ব্লাড ব্যাংকে ও নেগেটিভ রক্ত নেই। এখন পেশেন্টের জীবন নির্ভর করছে আপনাদের হাতে। আপনারা যত দ্রুত রক্তের ব্যবস্থা করতে পারবেন আমরা তত দ্রুত পেশেন্টকে বাঁচাতে পারবো, নয়তো আমাদের হাতে কিছুই করার থাকবে না। ডক্টর, আমার রক্ত ও নেগেটিভ। আপনাদের যত রক্ত লাগে আমার থেকে নিন, তবুও প্লিজ নিহাকে সুস্থ করে তুলুন। জয়ের কথা শুনে ডক্টর খুশি হয়ে বলল, ওহ দ্যাটস গ্রেট, তাহলে আপনি আসুন আমার সাথে। হ্যাঁ চলুন। বলেই ডক্টর আর জয় ভেতরে যাওয়ার জন্য পা বাড়িয়েছে, কিন্তু এক পা এগোতেই রায়হান সাহেবের কণ্ঠে ডক্টর আর জয় দুজনেই থামতে বাধ্য হলো। দাঁড়ান ডক্টর। ডক্টর প্রশ্নসূচক দৃষ্টিতে আর জয় অবাক দৃষ্টিতে তাকালো রায়হান সাহেবের দিকে। আমার অনুমতি ছাড়া আপনি কারো রক্ত নেবেন না। প্রয়োজনে আমি ঢাকা শহরের প্রতিটা হসপিটালে গিয়ে গিয়ে হলেও রক্তের ব্যবস্থা করব। তবুও অন্য কারো রক্ত আমার মেয়ের শরীরে পুশ করবেন না আপনি, এটা আমি বলে দিচ্ছি। রায়হান সাহেবের কথা শুনে জয় তো অবাক হয়েছে, সাথে ডক্টরও বেশ অবাক হয়েছে। ডক্টর জয়কে রায়হান সাহেবের ছেলে হিসেবে চিনলেও রায়হান সাহেবের মেয়েকে ডক্টর চিনেন না। তাই নিহাকে যখন রায়হান সাহেব নিজের মেয়ে বলেছেন, তখন ডক্টর ধরে নিয়েছেন জয় আর নিহা ভাই বোন। তাই উনি অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন, রায়হান সাহেব, এটা আপনি কি বলছেন? আপনি জানেন যে পেশেন্টের জন্য 1 ব্যাগ রক্ত কতটা ইম্পর্ট্যান্ট, তারপরেও আপনি এই কথা কি করে বলছেন? আমি জানি আপনার মেয়ের পাশাপাশি আপনার ছেলের জন্যও চিন্তা হচ্ছে, কিন্তু 1 ব্যাগ রক্ত নিলে ওনার শরীরে তেমন কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। প্লিজ আপনি আমাকে ওনার থেকে রক্ত নেওয়ার অনুমতি দিন। আমি যেটা বলেছি সেটাই ফাইনাল ডক্টর, আর আমি আশা রাখবো আপনি আমার কথা রাখবেন। 48 ঘন্টা আমার কাছে অনেকগুলো সময়, অ্যান্ড আই হোপ আমি 48 ঘন্টার মতো রক্ত জোগাড় করতে পারবো। তাই আমি চাই না কোনো জানোয়ারের রক্ত দিয়ে আমার মেয়ে বেঁচে উঠুক। কথাটা রায়হান সাহেব জয়ের দিকে তাকিয়েই বললেন। জয় বুঝতে পারছে বাবা ওর উপর প্রচণ্ড রেগে আছে, তাই কিছু বলার জন্য সাহস পেল না। ডক্টর কিছু একটা ভেবে বললেন, আচ্ছা ঠিক আছে রায়হান সাহেব, আপনি দ্রুত রক্ত জোগাড় করুন। তখন এমার্জেন্সি রুমের ভেতর থেকে একজন নার্স বেরিয়ে আসলো। ম্যাম, পেশেন্ট ওনার ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা করতে চাইছেন। নার্সের কথা শুনে ডক্টর সহ সবার চোখ এবার নার্সের উপর পড়ল। তুমি বলনি এখন ওনার রুমে কেউ অ্যালাউ নয়?
আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি ম্যাম, কিন্তু উনি কিছু বুঝতেই চাইছেন না। বলছেন এটলিস্ট একবার হলেও উনি কথা বলতে চান ওনার ফ্যামিলি মেম্বারদের সাথে। ওকে, তুমি যাও, আমি দেখছি। নার্স চলে গেল। ডক্টর কিছু একটা ভেবে বলল, রায়হান সাহেব, আপনারা যে কোনো একজন গিয়ে পেশেন্টের সাথে দেখা করে আসুন। যদিও আমরা এই মুহূর্তে ওনার রুমে কাউকে অ্যালাউ করতাম না, বাট পেশেন্টের দিকে চেয়ে আপনাদের দেখা করার পারমিশন দিচ্ছি, তাও একজনকে। আপনি ডিসাইড করে একজন গিয়ে পেশেন্টের সাথে দেখা করে আসুন, তবে বেশি সময় থাকবেন না। আসছি আমি। আর হ্যাঁ, ব্লাড কালেক্ট হলে দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন। এই বলে ডক্টর চলে গেলেন। জয়ের খুব ইচ্ছে হলো নিহার সাথে দেখা করার, কিন্তু সেটা সাহস করে বাবাকে বলতে পারল না। তাই ইশারায় মাকে বুঝালো যেন বাবাকে বলে ওকে নিহার রুমে যাওয়ার ব্যবস্থা করে দেয়। শায়লা বেগমও ছিলেন, ইশারাটা সহজেই বুঝতে পারলেন, তাই দ্রুত স্বামীকে বলে উঠলেন, রায়হান। রায়হান সাহেব নিহার কেবিনে যাওয়ার জন্য সবে এক পা রেখেছিলেন, কিন্তু স্ত্রীর ডাকে থেমে গেলেন। তবে পেছন ঘুরলেন না, আগের মতো সামনের দিকেই মুখ করে দাঁড়িয়ে থেকেই বললেন, কারো কিছু বলার থাকলে সে যেন দ্রুত বলে। আমার এখানে দাঁড়িয়ে থাকার মতো সময় বয়ে যাচ্ছে না। শায়লা বেগম স্বামীর রাগটা বুঝতে পারলেন, তাই উনি সময় ব্যয় না করে তাড়াহুড়া করে বলেই ফেললেন, বলছিলাম যে নেহার কাছে তুমি না গিয়ে জয়কে পাঠালে ভালো হতো না? না মানে জয় তো ওর স্বামী, তাই আমার মনে হয় ওকে পাঠানোটাই ভালো হবে। রায়হান সাহেব কথাগুলো শুনেও কোনো প্রতিক্রিয়া দেখালেন না, বরং কথাগুলো শুনেও না শোনার ভান করে চলে গেলেন। নিজের কেবিনে এত সময় পর শ্বশুরকে ঢুকতে দেখে নিহার মুখে মলিন হাসি ফুটল। রায়হান সাহেব ধীর পায়ে হেঁটে নিহার খাটের কাছে গিয়ে একটা টুল টেনে বসলেন। তারপর নিহার মাথায় হাত বুলিয়ে ভেজা কণ্ঠে বললেন, কেমন আছিস মা? এই তো ভালো বাবা। বাবা, উনি আসলেন না যে? উনি কোথায়? রায়হান সাহেবের বুঝতে দেরি হলো না নিহা উনি বলতে কাকে বুঝিয়েছে। তুই এমন কেন বলতো মা? আমি আবার কেমন বাবা? এই যে যে মানুষটা তোকে জানোয়ারের মতো রোজ মারধর করছে, তুই এখনো তার খবর জানতে চাইছিস? আচ্ছা আমাকে বলিসনি কেন মা? আমাকে কি এত পর ভাবছিস তুই, যে আমার থেকে এমন একটা বিষয় গোপন করে গেলি? নাকি আমি তোর বিয়েটা জয়ের সাথে করিয়েছি বলে আমার উপর এত রাগ তোর? আমাকে তো অন্তত একবার বলতে পারতি। কেন পারিসনি? তোকে এই জানোয়ারটা দিনের পর দিন কষ্ট দিয়ে যাচ্ছে, কেন সব লুকিয়ে গেলি আমার কাছে? আমাকে মুখেই শুধু বাবা বলিস, আসলে আমাকে তুই বাবা মনেই করিস না। শ্বশুরের কথায় নিহা আপত্তি করে বলল, বাবা, এসব আপনি কি বলছেন? আপনি আমার বাবাই, মুখ থেকে নয়। আমি আপনাকে মন থেকেও বাবা হিসেবেই মানি। কেন সবসময় চোখের জল লুকিয়ে মিথ্যা হাসির বায়না করতিস বলতো? মানে? মনে হলো আমাকে বলিসনি কেন তোকে ওই জানোয়ারটা এত কষ্ট দিয়েছে? তোর কাছে যখন জানতে চেয়েছিলাম জয় তোকে ভালোবাসি কিনা, তুই জয়ের সাথে সুখে আছিস কিনা, তখন বলিসনি কেন তুই জানোয়ারটার সাথে সুখী নস? ছি ছি বাবা, এসব আপনি কি বলছেন? মানুষ কখনো জানোয়ার হয় নাকি? মানুষ হলো সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলা মানুষকে সেরা হিসেবেই বানিয়ে পাঠিয়েছে। এইভাবে বলবেন না প্লিজ। আমার কপালে হয়তো এমনটাই লেখা ছিল। কপালের লেখন তো আর খণ্ডাতে পারবো না, তাই না? তুই এত ভালো কেন বলতো মা? কিভাবে পারিস সবসময় চোখের জল লুকিয়ে আসতে? কোথায় আর ভালো হতে পারলাম বাবা? তার আগেই তো উপরওয়ালার ডাক এসে গেছে। নিয়া, এসব কি বলছিস? এমন কথা যেন আর না শুনি। তোর কিছু হবে না, আমি তোকে সুস্থ করে তুলবো। আমি থাকতে আমার মেয়ের কিছু হতেই দিব না। তুই রেস্ট নি, বেশি কথা বলে ডক্টর আবার রাগারাগি করবে। আমি আসছি, কেমন? বলে রায়হান সাহেব নিহার মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠে দাঁড়ালেন। বাবা, একটা কথা জানার ছিল। নিহার কথা শুনে রায়হান সাহেব থেমে গিয়ে বললেন, কি কথা জানতে চাস বল। মা বাবা কি আমার অসুস্থতার কথা জানে? না রে মা, আসলে টেনশনে ওদেরকে বলতে ভুলে গেছিলাম। আমি এখনই জানিয়ে দিব। না বাবা, ওদের বলার দরকার নেই। ওরা জানলে শুধু শুধু টেনশন করবে আর এখানেও চলে আসবে। তার চেয়ে বরং ওদের না জানানোটাই ভালো। কিন্তু মা। কোনো কিন্তু না বাবা, আমার কথাটা প্লিজ রাখুন। আচ্ছা ঠিক আছে, তুই যেটা চাস সেটাই হবে। আমি এখন আসছি, কেমন? বাবা, কিছু মনে না করলে আরেকটা কথা বলবো। কি কথা বল। বাবা, ওনাকে একবার ভেতরে আসতে বলবেন প্লিজ। নেহা, এত কিছুর পরেও তুই ওকে তোর কাছে আসতে বলছিস? বাবা প্লিজ রাগ করবেন না। শেষবারের মতো
আপনার কাছে এই একটা রিকোয়েস্ট করছি, প্লিজ আমার অনুরোধটা রাখুন, প্লিজ। রায়হান সাহেব কোনো প্রতি উত্তর করলেন না। কয়েক সেকেন্ড নিহার দিকে তাকিয়ে থেকে উনি রুম থেকে চলে গেলেন। নিহা শ্বশুরের যাওয়ার দিকে তাকিয়ে লম্বা একটা শ্বাস ফেলল। কিছু সময় পর দরজা খুলে জয় ভেতরে ঢুকলো। নিহা জানতো জয় আসবেই, তাই সে এত সময় ধরে দরজার দিকেই তাকিয়েছিল। জয়কে আসতে দেখে মুখে স্নান হাসি টানলো। জয় মাথা নিচু করে ধীর পায়ে হেঁটে নিহার খাটের পাশে এসে সেখানে রাখা টুলটাতে বসে পড়ল। জয়কে মাথা নিচু করে রাখতে দেখে নিহা ক্লান্ত হাসলো। কি হলো, এইভাবে মাথা নিচু করে আছেন কেন? আমি কি এতটাই খারাপ যে আমার মুখের দিকে তাকাতে আপনার বাচ্ছে? জয় দ্রুততার সাথে মুখ তুলে নিহার দিকে তাকালো। জয়কে খুবই বিধ্বস্ত দেখাচ্ছে। চুলগুলো এলোমেলো, মুখটা শুকনো আর ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে, কেমন যেন ছন্ন ছাড়া হয়ে আছে। এক কথায় জয়কে খুবই বিধ্বস্ত দেখাচ্ছে। এ কি, আপনার শরীরে এই অবস্থা কেন? নিজের এমন হাল করে রেখেছেন কেন? কাল রাতেও তো আপনাকে খুবই হ্যান্ডসাম লাগছিল, আর সকাল হতে না হতেই এমন বয়স্ক মানুষের মতো হয়ে গেছেন কেন বলুন তো? এমনটা কেন করলে নিহা? কি করেছি? তোমার জ্বর ছিল আর তুমি আমাকে মিথ্যা বললে কেন? আমি তো তোমার কাছে অনেকবার জানতে চেয়েছি নিহা তোমার জ্বর কিনা, বাট তুমি বরাবরই আমাকে না বলে ভুল প্রমাণ করেছো। কেন নিহা, কেন? যদি বলি বাঁচার ইচ্ছেটাই মরে গিয়েছে, তাই। মানে হলো আমার শরীরে 2 কিংবা 3 দিন ধরে জ্বর আসেনি, গত 5 মাস ধরে জ্বর আসছে। আর সেটাও যখন তখন, দিনের বেলায় তেমন না লাগলেও প্রতিদিন রাতেই মনে হতো আমার শরীরটা জ্বর জ্বর লাগছে, কিন্তু আমি কাউকে বুঝতে দেইনি। আমি জানতাম দীর্ঘদিন ধরে শরীরে জ্বর থাকলে নিশ্চিত আমার বড় কিছু হবে, আর সেই রেশ ধরে হয়তো আমি মরেও যেতে পারি, তাই আপনাকে মিথ্যে বলেছি। তবে আপনার রোজ আমাকে মারধর করাটা যে এমন কাজে দিবে আমি সেটাও ভাবতে পারিনি। আমার ইচ্ছেটা আপনার আমাকে দ্বারা মারার আরো বেশি তাড়াতাড়ি পূরণ হয়ে গেল। আসলে কি বলুন তো, আমার না এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকার আর ইচ্ছে নেই। আপনাকে তো আমি আগেই বলেছি, আমি সব সময় নামাজে একটা প্রার্থনাই করি, আর সেটা হলো আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি এখান থেকে মুক্তি দেয়। আর হলেও সেটা। আপনাদের আর বেশি দিন আমাকে নিয়ে ভাবতে হবে না, আপনি মুক্ত, একেবারে মুক্ত। হ্যাঁ। নিহা, এ মা, রেগে যাচ্ছেন কেন? আমি তো ভুল কিছু বলিনি, যা সত্যি তাই তো বলেছি। আমি তো আপনার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিলাম, তাই আপনাকে এবার মুক্ত করে দিয়ে চলে যাব। আপনার জীবনে আর ফিরবো না, এমনভাবে যাব যে আর চাইলেও কেউ আমাকে খুঁজে পাবে না। নিহা, আর একটাও বাজে কথা আমি শুনতে চাই না। আর একবার এমন বাজে কথা বললে মেরে মাটিতে পুঁতে দিব বলে দিচ্ছি। মরে গেলে তো এমনিতেও মাটিতেই কবর দিতে হবে, আপনার কষ্ট করে মারতে হবে না। নিহা, ধমক দিচ্ছেন কেন? আপনার তো খুশি হওয়ার কথা। আমি মরে গেলে আপনার জীবন থেকে নিহা নামক আপদটা অন্তত চিরদিনের জন্য বিদায় হবে। আপনি মীরা আপুর সাথে সংসার করতে পারবেন। আপনি তো মীরা আপুকে ভালোবাসেন, আর মীরা আপু আপনাকে ভালোবাসে। তাই আমার মনে হয় আমার চলে যাওয়াতে আপনার কোনো অসুবিধা হবে না। আমি মরে যাওয়ার পর আপনি মীরা আপুকে বিয়ে করে নিয়েন, আর ওনার সাথে নতুন জীবন শুরু করিয়েন। নিহা, আরেকটা কথা বললে থাপড়ে গাল লাল করে দিব বলে দিচ্ছি। এসব কোন ধরনের কথা? হ্যাঁ, তোমার কিচ্ছু হয়নি আর কিচ্ছু হবেও না, তুমি বাঁচবে, তোমার কিছু হতেই দিবে না ড্যাড। নিহা তাচ্ছিল্যের হাসি হাসলো, হেসে বলল, মিথ্যা সান্ত্বনা কেন দিচ্ছেন বলুন তো? আমি জানি আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, আর আমি হয়তো কয়েকদিনের অতিথি মাত্র। শুধু শুধু মিথ্যা বলে খুশি করার চেষ্টা করছেন, তাই না? না নিহা, তোমার কিছুই হবে না। কে বলেছে তুমি কয়েকদিনের অতিথি? তোমার কিচ্ছু হয়নি, জাস্ট তোমার শরীরের রক্তগুলো এক্সচেঞ্জ করতে হবে, আর ড্যাড অলরেডি রক্ত খুঁজতে বেরিয়ে গেছে। আমার কথা না হয় বাদই দিলাম, ড্যাড থাকতে তোমার কিচ্ছু হবে না, সে তোমার কিছু হতেই দিবে না। প্লিজ এমন কথাগুলো আর বলো না। তুমি চলে গেলে আমার কি হবে? একবারও কি ভেবে দেখেছো তুমি না থাকলে জয় কিভাবে বাঁচবে? তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে, দেখবে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তুমি। আচ্ছা, আপনাকে একটা অনুরোধ করলে রাখবেন? এমনভাবে বলছো কেন? কি করতে হবে বলো। অনুরোধ নয়, আমাকে আদেশ করো। আমি মরে গেলে প্লিজ আমার লাশটা আমার বাবা মায়ের কাছে পাঠিয়ে দিবেন। আবার একই কথা? এমন রেগে যাচ্ছেন কেন? জানেন না মৃত্যু পথযাত্রীর সাথে সুন্দর করে কথা বলতে হয়? নিহা প্লিজ স্টপ, কেন এমন করছো? আমাদের মধ্যে তো সবকিছু ঠিকঠাকই হয়ে গিয়েছিল, তারপরেও কেন এমন কথা বলছো? আদৌ কি আমাদের মধ্যে সব ঠিক হয়েছিল? মানে? কিছু না, পারলে আমায় ক্ষমা করে দিয়েন, আর নিজেকে গুটিয়ে নয় বরং গুছিয়ে নিয়েন।
কথাগুলো বলতে বলতে কখন যে নিহার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো নিহার সেটা টেরও পেল না। একে তো নিহার কথাগুলো জয় নিতে পারছিল না, নিহার প্রতিটা কথায় যেন ওর বুকে গিয়ে বিচ্ছে। তার উপর নিহার চোখের জলগুলো যেন ওকে পুরো ভেতর থেকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে জয় আর বেশি সময় বসে থাকতে পারল না, রুম থেকে বেরিয়ে গেল। তবে বেরিয়ে আসার আগে নিহার কপালে ভালোবাসার পরশ এঁকে দিতে ভুল করলো না জয়। রায়হান সাহেব সারাদিন এই হসপিটাল থেকে ওই হসপিটাল, সেই হসপিটাল থেকে অন্য হসপিটালে ছুটাছুটি করেও এক প্লেট ব্লাডও জোগাড় করতে পারলেন না। শুধু রায়হান সাহেব খুঁজছেন তা কিন্তু নয়, জয়ও রায়হান সাহেবের আড়ালে ব্লাড খুঁজে যাচ্ছে। রিলেটিভস থেকে শুরু করে অফিসের কর্মকর্তা পর্যন্ত কাউকে বাদ দেয়নি, কিন্তু দুর্ভাগ্যবশত কারো রক্তই ম্যাচ করছে না নিহার সাথে। তবে রায়হান সাহেব 3 ব্যাগ রক্তের আশায় ডোনার খুঁজলেও জয় শুধু একজন ডোনারই খুঁজছে, কারণ ও নিজেই তো রক্ত দিতে পারবে। তাহলে 3 জনের কি দরকার? জয় ঠিক করেছে রক্ত ও দিবেই, তবে ড্যাডের সামনে একজন ও নেগেটিভ ব্লাড ডোনেট হাজির করবে, যাতে ড্যাড বুঝতে না পারে রক্ত ওই দিয়েছে, আর ড্যাড যেন মনে করে যে রক্ত জয় নয় ডোনার দিয়েছে। কিন্তু কথাই আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। এখানেও ঠিক তাই, বাবা ছেলে মিলে একজন ডোনারও খুঁজে পেল না যে নিহাকে রক্ত দিতে পারবে। রায়হান সাহেব যেন প্রায় ভেঙেই পড়েছেন। ওনার একটাই চিন্তা, আজ পুরোটা দিন ছোটাছুটি করেও 1 ব্যাগ রক্ত জোগাড় করতে পারলো না। কালো যদি এমন হয়, কালো যদি কোনো ডোনার কিংবা রক্ত না পায়, তাহলে কি হবে? নিহাকে কিভাবে বাঁচাবে সে? নিহার কিছু হলে যে নিজেকে ক্ষমা করতে পারবে না। তবে রায়হান সাহেব হতাশ হলেও জয় হতাশ হলো না, কারণ সে সিদ্ধান্ত নিয়েছে যদি কাল দুপুরের আগে কোনো ডোনার না পায় তাহলে সে বাবার বিরুদ্ধে গিয়ে হলেও নিহাকে ব্লাড দিবে। হসপিটালের করিডোরে চিন্তিত মুখ নিয়ে পায়চারি করছে রায়হান সাহেব আর জয়। দুজনের মুখেই ব্যাপক চিন্তার ছাপ, দুজনের চোখেই বারবার ইমার্জেন্সি রুমের দরজার দিকে, হয়তো ভেতর থেকে কেউ আসার অপেক্ষা করছে। কিছু সময় পর একজন ডক্টরকে বেরোতে দেখে রায়হান সাহেব আর জয় দুজনেই দৌড়ে ডক্টরের সামনে গেল। ডক্টর এখনও চুপ করে দাঁড়িয়ে আছে। ডক্টরকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বাবার আগেই জয় জিজ্ঞেস করলো, ডক্টর, আমার নিহা কেমন আছে এখন? ওকে সব ব্লাড পুশ করা হয়েছে তো? ও সুস্থ হয়ে যাবে তো এখন? আমরা কিন্তু আপনার কথা মতো 3 ব্যাগ রক্তই জোগাড় করেছি। আমার নিহা নিশ্চয়ই এখন একেবারে সুস্থ হয়ে যাবে, তাই না? ডক্টর নিশ্চুপ। ডক্টরকে চুপ করে থাকতে দেখে জয় এবার রেগে গিয়ে বলল, কি হলো ডক্টর, কিছু বলছেন না কেন? চুপ করে আছেন কেন আপনি? আই এম সরি মিস্টার জয়, আপনারা ব্লাড জোগাড় করতে করতে বেশি দেরি করে ফেলেছেন, তাই আই এম সরি টু সে শি ইজ নো মোর। ডক্টরের বলা লাস্ট কথাটা যেন জয় আর রায়হান সাহেবের পুরো পৃথিবী থমকে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। জয় তো রীতিমতো কাঁপছে, আর রায়হান সাহেব উনি তো এখনো বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে ডক্টরের দিকে। জয় কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ডক্টর, কি বলছেন কি আপনি? নিশ্চয়ই আপনার কোনো ভুল হচ্ছে। আমার নিহার কিছু হতে পারে না। দেখুন, আমি জানি আপনাদের মেনে নিতে কষ্ট হচ্ছে, বাট যেটা সত্যি সেটা তো মানতেই হবে। প্লিজ আপনারা ভেঙে পড়বেন না। কথাটা বলেই ডক্টর চলে গেলেন সেখান থেকে। রায়হান সাহেব এখনও ঠায় দাঁড়িয়ে আছে, ভাবলে সিন ভাবে হয়তো উনি এখনও মানতে পারছে না নিহা আর তাদের মাঝে নেই। চারপাশটা যেন বিষাদে ছেয়ে গেছে। তখনই ইমার্জেন্সি রুমের দরজা ঠেলে কয়েকজন ওয়ার্ড বয় স্ট্রেচারে করে সাদা চাদরে ঢাকা একটা লাশ নিয়ে ওদের সামনে এসে থামলো। জয় এখনও বিশ্বাসই করতে পারছে না ওর নিহা ওর হওয়ার আগেই ওর থেকে অনেক দূরে চলে গিয়েছে। রায়হান সাহেব শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে লাস্টের দিকে, না এগিয়ে গিয়ে দেখছে আর না কিছু বলছে। উনি যেন কয়েক মিনিটের ব্যবধানে আস্ত একটা পাথরে পরিণত হয়েছে। ওয়ার্ড বয়গুলো স্ট্রাকচারটা সেখানে রেখেই চলে গেলেন। ওরা চলে যেতেই জয় এবার কাঁপা কাঁপা পায়ে স্ট্রেচারে থাকা লাশটির মাথার কাছে গিয়ে দাঁড়ালো। স্ট্রেচারে থাকা মানুষটি আর কেউ নয়, নিহা। সেটা মনে পড়তেই জয়ের হাত পা ক্রমশই ঠান্ডা হয়ে যাচ্ছে। জয় কাঁপা কাঁপা হাতে লাশের মুখের উপর থেকে চাদরটি সরাতেই নিহা নিষ্পাপ মুখটি চোখে পড়ল। সাথে সাথে জয়ের বুকটা ব্যথা করা শুরু করলো। মুহূর্তেই যেন জয়ের আশপাশটা বিষাক্ত বাতাসে ভারী হয়ে যেতে লাগলো, আর পায়ের নিচ থেকে যেন মাটি সরে যেতে লাগলো। জয়ের মনে হচ্ছে ওর কাছ থেকে কেউ ওর আত্মাটা কেড়ে নিয়েছে। জয়ের মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না এই মুহূর্তে। শুধু নিষ্পলক চাহনিতে তাকিয়ে আছে নিহার মুখের দিকে। নিহার নিষ্প্রাণ মুখটির দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে জয়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ছে জয় সেটা খেয়ালও করলো না। শুধু শূন্য দৃষ্টি নিয়ে নিহার মুখ পানে চেয়ে আছে।
মিনিট কয়েক এভাবে ভাবলেসিনভাবে চেয়ে থেকে হঠাৎই জয় কাঁপা কাঁপা হাতটি আলতো করে নিহার গালে রেখে বলে উঠল, চলে যাওয়ার এত তাড়া ছিল নিহা? আমাকে এতটাই ঘৃণা করো যে তোমাকে ভালোবাসি বলার সুযোগটা পর্যন্ত দিলে না? কেন এমনটা করলে? কেন আমায় পর করে দিয়ে একা করে চলে গেলে? আমি তো বাকিটা সময় তোমার সাথে কাটাবো বলে প্রতিজ্ঞা করেছিলাম, আর তুমি সব কিছু শুরু হওয়ার আগেই শেষ করে চলে যাওয়ার প্ল্যান করলে। আমার উপর এতই রাগ ছিল তোমার যে একেবারে একা করে চলে গেলে আমায়। তোমাকে কষ্ট দিয়েছি বলে তুমিও আমায় কষ্ট দিয়ে প্রতিশোধ নিচ্ছ, তাই না? আমায় একা করে দিয়ে এখন খুব ভালো লাগছে তো তোমার? খুব ভালো লাগছে? আমাকে কষ্ট দেওয়াটা কি খুব দরকার ছিল? কেন আমায় একা রেখে ওপারে পাড়ি জমাতে চাইছো? কেন নিহা, কেন? কথাগুলো বলতে বলতে জয় এক পর্যায়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। জয়ের কান্না যেন পুরো হসপিটাল কাঁপিয়ে দিচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো জয় কাঁদছে ঠিকই, কিন্তু কারো কানে ওর কান্নার আওয়াজটা পৌঁছাচ্ছে না। জয় যখন নিহাকে বুকে জড়িয়ে কাঁদতে ব্যস্ত, তখনই হুট করে জয়ের ঘুমটা ভেঙে যায়। ধরপড়িয়ে উঠে বসলো সে। হাত পা এখনও কাঁপছে। চারপাশে তাকিয়ে কিছু সময় আগের ঘটনাটার মিল খুঁজতে গিয়ে নিজেকে নিহার মাথার কাছে রাখা টুলটিতে বসা অবস্থায় আবিষ্কার করলো সে। এ কি, সে তো হসপিটালের করিডোরে নিহাকে জড়িয়ে ধরে কাঁদছিল, আর নিহার লাশটা নিস্তেজ হয়ে পড়েছিল। নিহার কথা মনে পড়তে দ্রুত বেডে শুয়ে থাকা নিহার দিকে তাকালো। নিহা ঘুমাচ্ছে, তার মানে ও কি স্বপ্ন দেখছিল এতক্ষণ? কিন্তু কি ভয়ানক ছিল স্বপ্নটা। ভাবতেই জয়ের হাত পা আবারও থরথর করে কাঁপতে লাগলো। জয় মোবাইলটা বের করে একবার টাইম দেখে নিল, 3:25 বাজে। তার মানে এখন মাঝরাত। কিন্তু মাঝরাতে এমন স্বপ্ন কেন দেখলে সেটা ভাবতেই বুকটা ধুকপুক ধুকপুক করছে জয়ের। জয় বসা থেকে উঠে নিহার মাথার কাছে গিয়ে বসলো। তারপর নিহার ঘুমন্ত মায়াবী চেহারাটার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কি সুন্দর করে ঘুমাচ্ছে মেয়েটা, একেবারে নিষ্পাপ হয়ে ঘুমাচ্ছে। আর সে কিনা ওকে নিয়ে এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলো, যেটাকে স্বপ্ন বললেও ভুল হবে, বলতে গেলে দুঃস্বপ্নই দেখেছে সে। জয় এক দৃষ্টিতে নিহার ঘুমন্ত মায়াবী চেহারাটার দিকে তাকিয়ে রইল। আসলে রাতে যখন ডক্টর নিহাকে একা কেবিনে রাখবে বলেছিল, তখন রায়হান সাহেব আর জয় কিছুতেই নিহাকে একা একটা কেবিনে রাখতে রাজি হচ্ছিল না। কিন্তু ডক্টর তো ওনার সিদ্ধান্তে অটল, তাই রায়হান সাহেবের সব কথা রাখলেও এই কথাটা রাখতে পারলেন না। আর তখনই জয় ডক্টরকে অনেক রিকোয়েস্ট করে বলতে গেলে হাতে পায়ে ধরে নিহার কেবিনে নিহার সাথে থাকার পারমিশন নেই। জয়ের আকুতি মিনতি দেখে ডক্টর আর না করতে পারেনি। অবশেষে জয়কে নিহার সাথে থাকার পারমিশন দিয়েই দিয়েছে। কেন যেন রায়হান সাহেবও আর জয়কে কোনো রকম বাধা দিলেন না। হয়তো হসপিটাল থেকে কোনো সিনক্রেট করতে চান না। আর তখন জয় নিহার মাথার কাছে টুল টেনে বসে নিহার মাথায় হাত বুলাতে বুলাতে কখন যে নিজেও হাটে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে নিজেও বুঝতে পারেনি। নিহার মায়াবী মুখটির দিকে তাকিয়ে থাকতে থাকতে জয়ের মনে হুট করে একটা ইচ্ছা জাগ্রত হলো। আর হুট করে নিহার সারা মুখে নিজের উষ্ঠ যুগল দিয়ে ছুঁয়ে দিতে লাগলো সে। তবে নিহার ঘুমটা এতটাই গভীর ছিল যে জয়ের উষ্ঠের স্পর্শ পেয়েও নিহার ঘুমের কোনো রকম বেঘাত ঘটল না। নিহার দিব্যেই ঘুমাচ্ছে। বাকি রাতটা জয় আর ঘুমালো না। নিহা মাথার কাছে বসে নিহার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে পুরোটা সময় নিহার ঘুমন্ত মুখের দিকে তাকিয়েই কাটিয়ে দিল। পরদিন সকাল হতেই রায়হান সাহেব আবারও রক্তের খুঁজে এদিক ওইদিক ছোটাছুটি শুরু করে দিলেন, সাথে জয়ও। তবে জয় যে রক্তের খোঁজ করছে সেটা রায়হান সাহেবের অজানা। রায়হান সাহেব, আপনাদের হাতে কিন্তু আজ রাতটাই আছে। কাল সকাল 8টার মধ্যে যদি পেশেন্টের ব্লাড এক্সচেঞ্জ করে নতুন ব্লাড না দেওয়া হয়, তাহলে পেশেন্টের যে কোনো কিছু হতে পারে। তখন তার জন্য কিন্তু আমি বা আমাদের হসপিটালকে কোনো রকম দায়ী করতে পারবেন না। 2টা দিন গত হয়ে গেছে, আর আপনারা এখনও 1 ব্যাগ রক্তও জোগাড় করতে পারেননি। পেশেন্টের কন্ডিশন এখন আগের চেয়েও কতটা ক্রিটিক্যাল হয়ে গেছে বুঝতে পারছেন? হয়তো পেশেন্ট যে কোনো সময় কোমায়ও চলে যেতে পারে, কারণ যত দেরি হবে তত পেশেন্টের সারভাইভ করতে কষ্ট হবে। প্লিজ আপনারা তাড়াতাড়ি রক্তের জোগাড় করুন। রায়হান সাহেব আর জয়কে নিজের কেবিনে ডেকে কথাগুলো বললেন ডক্টর। জয় আর রায়হান সাহেব পাশাপাশিই বসেছিল। ডক্টরের কথা শুনে রায়হান সাহেব যেন স্তব্ধ হয়ে গেছেন, সাথে জয়ও। জয়ের মুহূর্তেই কাল রাতের স্বপ্নটার কথা মনে পড়ে গেল। স্বপ্নটা চোখের সামনে ভেসে উঠতেই জয়ের আরও বেশি ভয় হতে লাগলো। জয় আর নিতে পারছে না বাবার জেদটা। কেন এত জেদ করছেন উনি? ওনার জেদের কারণ কি নিহাকে সে চোখের সামনে শেষ হতে যেতে দিবে? উনি কি বুঝতে পারছে না ওনার জেদের কারণে নিহার অনেক বড় ক্ষতি হয়ে যাবে? ভুল না হয় করেই ফেলেছে সে, তাই বলে এত বড় শাস্তি দেওয়ার মানে কি? আর এখন উনি যেটা করছেন সেটা তো শাস্তি বললেও ভুল হবে, কারণ একজন মৃত্যুর সাথে লড়াই করা ব্যক্তিকে রক্ত দিতে না দেওয়াটা কখনো শাস্তি হিসেবে ধরা যায় না। এটা তো রীতিমতো ওনার
ইগো, আর ইগোর কারণে উনি নিহাকে রক্ত দিতে দিচ্ছেন না। জয় আর চুপ থাকবে না। এইভাবে চুপ করে থাকলে কোনো সমস্যার সমাধান হবে না, বই বাড়বে। জয় বাবার দিকে না তাকিয়ে ডক্টরকে উদ্দেশ্য করে বলে উঠল, ডক্টর, ব্লাড আমি দিব। আপনাদের যত ব্যাগ ব্লাড লাগে আমার থেকে নিয়ে নিন। তারপরও প্লিজ আমার নিহাকে বাঁচিয়ে দিন। ওর কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। প্লিজ আপনারা ব্লাড নেওয়ার ব্যবস্থা করুন। 3 ব্যাগ কেন, 5 ব্যাগ ব্লাড লাগলেও আমার থেকে নিয়ে নিন প্লিজ ডক্টর। ডক্টর জয়ের কথা শুনে খুশিই হলেন, কিন্তু গতকালকে রায়হান সাহেবের বাধা দেওয়ার কথাটা মনে পড়তেই উনি রায়হান সাহেবের দিকে তাকালেন। রায়হান সাহেব এক নজর ছেলের দিকে তাকিয়ে আবারও ডক্টরের দিকে তাকিয়ে বললেন, ডক্টর, আমি আমার ব্লাড টেস্ট করার ব্যবস্থা করুন। আর যদি আমার রক্ত ম্যাচ করে যায় তাহলে যত ব্যাগ রক্ত লাগে আমার থেকে নিয়ে নিন। তাড়াতাড়ি করুন। ভাগ্যর সহায় থাকলে আমার রক্ত আমার মেয়ের সাথে মিলে যেতে পারে। আপনি নিশ্চিত হয়ে বলছেন তো রায়হান সাহেব? না মানে আপনার তো বয়স হয়েছে, তাই বলছিলাম কি আপনি রক্ত দিলে তো আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না ডক্টর, আপনি বরং আমার ব্লাড টেস্ট করার ব্যবস্থা করুন। ডক্টর বুঝতে পারলেন রায়হান সাহেবকে কিছু বলেও লাভ হবে না, তাই আর কোনো রকম কথা না বাড়িয়ে দ্রুত একজন নার্সকে কল করে কেবিনে ডাকলেন আর বললেন শীঘ্রই যেন রায়হান সাহেবের ব্লাড টেস্ট করিয়ে রিপোর্ট ওনার কেবিনে নিয়ে আসে। নার্সও সম্মতি জানিয়ে রায়হান সাহেবকে সাথে নিয়ে বেরিয়ে গেল। তবে জয় সেখানেই বসে রইল। ডক্টর, আমি জানি মিস্টার জয় আপনি কি বলবেন, আপনি একদম টেনশন করবেন না। আমি আপনার বাবার ব্লাড কখনোই নিব না। আমি ওনাকে ল্যাবে পাঠিয়েছি শুধুমাত্র ওনার মনের শান্তির জন্য। যদি ওনার ব্লাড পেশেন্টের সাথে আপনার স্ত্রীর সাথে ম্যাচ হয়েও যায়, তারপরেও আমি ওনার ব্লাড নিব না। প্রয়োজনে ওনাকে মিথ্যা বলবো যে ওনার ব্লাড ম্যাচ করেনি। তখন ওনার কাছে আর কোনো অপশন না থাকলে উনি অবশ্যই ব্লাড দিতে বাধা দিবেন না। হ্যাঁ, আমি মানছি আপনি যেটা করেছেন সেটা একেবারে ভুল করেছেন। আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ হতেই পারে, আপনি আপনার স্ত্রীকে ভালো নাই বাসতে পারেন, বাট তাই বলে 19-এর স্বামীদের মতো এইভাবে নির্যাতন করবেন? আপনি একজন শিক্ষিত মানুষ হয়েও এমন একটা কাজ কিভাবে করলেন? আপনাদের মতো শিক্ষিত মানুষরা যদি এমন মূর্খের মতো কাজ করেন তাহলে সাধারণ মানুষের থেকে আমরা কি আশা করব বলতে পারেন? জয় মাথা নিচু করে রইল। আসলে ডক্টরের কথায় পিঠে ওর কিছু বলার নেই। ও তো কাজই এমন করেছে যে শুধু ডক্টর কেন, যে শুনবে সেই এমন বলবে। এনিওয়ে, এখন কাজের কথায় আসি। আপনি যে ব্লাড দিবেন বলছেন সেটা না হয় ঠিক আছে, বাট আপনি একা 3 ব্যাগ ব্লাড কিভাবে দিবেন? এতে তো আপনার শারীরিক অবনতি হতে পারে। জয় এবার মাথা উঁচু করে ডক্টরের দিকে তাকালো, সরল গলায় বলল, আমার কিচ্ছু হবে না। আপনি শুধু দ্রুত ব্লাড নেওয়ার ব্যবস্থা করুন। একটা মুহূর্ত আমি অপচয় করতে চাই না। প্লিজ ডক্টর, ডু ফাস্ট। ডক্টর মাথা উপর নিচ করে সম্মতি জানালো। এরপর খানিক বাদে রায়হান সাহেবের রিপোর্ট হাতে ফিরে আসলেন। ডক্টর কয়েক মিনিট ভালো করে রিপোর্ট দেখার ভান করে রায়হান সাহেবের হতাশ দূর করে ব্লাড ম্যাচ করেনি বলে দিলেন। যদিও রায়হান সাহেবের ব্লাড নিহার সাথে ম্যাচ হয়েছে, বাট ডক্টর তারপরেও মিথ্যা বলেছে ওনার হেলথ কথা ভেবে। কারণ রায়হান সাহেব যদি এই বয়সে 3 ব্যাগ ব্লাড ডোনেট করে তাহলে ওনার ব্যাপক শারীরিক অবনতি হবে, যেটা রিকভার করতে বেশ সময় লাগবে। তাই ডক্টর ওনাকে সোজা না বলে দিয়েছে, অর্থাৎ ব্লাড ম্যাচ করেনি। ডক্টরের কথা শুনে রায়হান সাহেবের যেন এবার শেষ আশার প্রদীপটাও পুশ করে নিভে গেল। রায়হান সাহেব যেন চারপাশটা অন্ধকার দেখতে লাগলো। উপরওয়ালা এতটাই নিষ্ঠুর হতে পারলো? রায়হান সাহেব যখন আর কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না, তখন শেষমেশ ডক্টরের পরামর্শকে জয়কে রক্ত দেওয়ার পারমিশন দেয়। কারণ নিহাকে তো বাঁচাতে হবে। 5 দিন পর নেহাকে হসপিটালে আনা হয়েছে, আজ 1 সপ্তাহ হয়েছে। সেদিনে টাইমলি বেড দিতে পারায় নিহা এই যাত্রায় বেঁচে গিয়েছে। নিহা এখন পুরোপুরি সুস্থ। তবে ডক্টর জানিয়েছে নিহা সুস্থ হলেও এখনও শারীরিক কিছু ফিটনেসের ঘাটতি আছে, যার কারণে ওকে বেশ কিছুদিন রেস্টে থাকতে হবে। যদিও ডক্টর আরও কয়েকদিন হসপিটালে রাখতে বলেছিল নিহাকে, কিন্তু জয় নারাজ। নিহা যেহেতু এখন সুস্থ হয়ে গেছে, তাই আর একদিনও হসপিটালে রাখতে চায় না সে। প্রয়োজনে বাড়িতে নিয়ে গিয়ে জয় ওর টেক কেয়ার করবে, তবু আর 1 মিনিটও এখানে রাখবে না নিহাকে সে। রায়হান সাহেবও ছেলের কথায় একমত পোষণ করলেন, কারণ জয় এই কয়দিনে যে ছোটাছুটি করেছে আর যে হারে নিহার কেয়ার করেছে, তাতে রায়হান সাহেবও জয়ের কথায় সম্মতি জানাতে বাধ্য হলেন। এই 7 দিন জয়ের কেয়ার দেখে নিহাও বুঝে গেছে স্বামী নামক মানুষটা ওকে এখন কতটা ভালোবাসে। জয় যে ওকে চোখে হারায় সেটা এখন নিহা হাড়ে হাড়ে বুঝতে পারে। এই 7 দিনে এমন একটা দিন যায়নি যেদিন জয় নিহাকে নিজের হাতে খাইয়ে দেয়নি। নিহাকে ওয়াশরুমে যাওয়া থেকে শুরু করে খাবার খাওয়া পর্যন্ত সব কিছুতে জয় নিহাকে হেল্প করেছে।
এই কয়দিন জয় একরকম নিহার সাথে মিশেছিল বলা চলে। নিহাও এতে বেশ খুশি, কারণ এতদিন হলেও সে স্বামীর ভালোবাসা তো পাচ্ছে। এই জন্যই বোধহয় মানুষ বলে দুঃখ না থাকলে সুখের মূল্য কখনোই বোঝা যেত না। প্রথমের দিকে জয়ের থেকে কষ্ট আর আঘাত পেলেও এখন যেন জয়ের ভালোবাসায় আস্তে আস্তে সব সুখে পরিণত হচ্ছে নিহার। শায়লা বেগম আর জেসিও নিহার প্রতি আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে। এই 7 দিনে প্রতিদিনে একবার হলেও মা মেয়ে দুজনে এসে নিহাকে দেখে গিয়েছে। যদিও শায়লা বেগম নিহার কাছে থাকতে চেয়েছিলেন, কিন্তু জয় থাকতে দেয়নি। কেন সেটা অজানা। আজ নিহাকে রিলিজ দিবে বিধায় জয় আর রায়হান সাহেব সকাল থেকেই ছোটাছুটি করছেন। আসলে হসপিটালের কিছু ফর্মালিটিস আছে না, তাই অবশেষে সকল ফর্মালিটিস পূরণ করে বিকেলের দিকে নিহাকে রিলিজ দেওয়া হলো। আর বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। বাসার সামনে এসে কলিং বেল চাপতেই ঋতু এসে দরজা খুলে দিল। ঋতু তো নিহাকে দেখে ভারী খুশি। নিহাকে দৌড়ে এসে জড়িয়ে ধরল সে। কেমন আছো ভাবি? ও আল্লাহ, তোমারে কতদিন পর দেখতাছি। আমার যে কি ভালো লাগতেছে। আল্লাহ আমার দোয়া কবুল করছে। আমি নামাজ পড়ে পড়ে প্রতিদিন বলছি যেন তুমি তাড়াতাড়ি সুস্থ হইয়া যাও। তোমার এখন কেমন লাগতেছে? ভালো লাগতেছে তো? ঋতুর এক নাগারে বলা এতগুলো কথা শুনে নিহা হাসলো, হেসে বলল, ঋতু এই তো দম ফেলো। ঋতু একটু তো দম ফেলো। এতগুলো প্রশ্ন একসাথে করলে কোনটা রেখে কোনটার উত্তর দিব? হ্যাঁ, আমি এখন ভালো আছি। তোমাদের দোয়া কি বিফলে যেতে পারে? তোমরা সবাই দোয়া করেছো বলেই হয়তো আল্লাহ তাআলা আবারও আমাকে এই পৃথিবীর সৌন্দর্য দেখার সুযোগ দিয়েছেন। তুমি ভালো আছো তো? ঋতু এবার নিহাকে ছেড়ে দিয়ে নিহার মুখোমুখি দাঁড়ালো, হেসে বলল, হ্যাঁ ভাবি, ভালো আছি। ঋতু, আমি কিন্তু তোমার উপর রাগ করেছি। এইটা কি কোন ভাবি? কেন রাগ করছেন আমার লগে? আমি আবার কিটা করছি? তুমি আমায় দেখতে গেলে না কেন? ঋতু এবার দ্রুত এক হাতে কান ধরে মুখটা কাচুমাচু করে বলল, দুঃখিত ভাবি, আসলে হসপিটালে রান্না আর বাড়ির রান্না একা হাতে সব কাজ সামলাতে সামলাতে যাইতে পারিনি। আর তাছাড়া সব কাজ ফেলে যখন কাল যাইতে চাইছিলাম, তখন বড় সাহেব বললেন যে আজ তোমারে বাড়িতে আনা হইব, তাই আর যাওয়া হয়নি। প্লিজ রাগ কইরা থাইকো না আমার উপর। ঋতুর প্লিজ বলা শুনে নিহা হেসে দিল, হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কি আমি রাগ করে থাকতে পারি? বলেই নিহা হেসে ঋতুর গাল টেনে দিল। নিহার আর ঋতুর কথাবার্তা শুনে পেছনে দাঁড়িয়ে থাকা জয় আর রায়হান সাহেব দুজনেই হাসলেন। কিরে পাগলি, তোর ভাবিকে কি বাইরেই দাঁড়িয়ে করিয়ে রাখবি? ভেতরে ঢুকতে দিবি না? ঋতু কিছু বলার আগেই নিহা শ্বশুরের কথা শুনে শ্বশুরের দিকে তাকিয়ে হেসে বলল, সমস্যা নেই বাবা, আমি ঠিক আছি। তারপর ঋতুর দিকে তাকিয়ে হেসে বলল, আচ্ছা ঋতু, মা আর জেসি কোথায়? তখনই শায়লা বেগম আর জেসি সেখানে হাজির হলো। এই তো আমরা। কেমন আছো মা? নিহা দ্রুত পায়ে এগিয়ে গিয়ে শাশুড়ির পায়ে ধরে সালাম করে নিলেন। ভালো আছি মা, আপনাদের সবার দোয়ায় সুস্থ আছি। আপনি ভালো আছেন? শায়লা বেগম নিহার মাথায় হাত বুলিয়ে দিয়ে হাসি মুখে বললেন, হ্যাঁ রে মা, ভালো আছি। কেমন আছো ভাবি? জেসির প্রশ্ন শুনে নিহা এবার জেসির সামনে গিয়ে দাঁড়ালো, হাসি মুখে বলল, ভালো আছি ননদিনী, তোমার কি খবর? ভালো। ততক্ষণে জয় আর রায়হান সাহেব ভেতরে ঢুকে পড়েছেন। দুজনেই খুব বেশি ক্লান্ত, তাই নিজেদের রুমে না গিয়ে দুজনেই সোফায় ধপাস করে বসে পড়ল। নিহা যখন ওদের সাথে টুকটাক কথা বলছিল, তখনই রায়হান সাহেব ডেকে উঠলেন, ঋতু, নিয়াকে রুমে নিয়ে যায়। ডক্টর ওকে বেশি সময় হাঁটা চলা করতে বারণ করেছে। নিয়ে যা, আমার রুমে যা, বেশি সময় দাঁড়িয়ে থাকিস না, রুমে গিয়ে রেস্ট নে। ডক্টর কি বলছে মনে নেই? ঋতুও সম্মতি জানালো। ভাবি চলো, রুমে চলো বলেই ঋতু নিহাকে সাথে করে উপরে যাওয়ার জন্য সিঁড়ির দিকে হাঁটা ধরল। তবে ওদের সিঁড়িতে আর পা রাখা হলো না। তার আগেই রায়হান সাহেবের ডাক কানে আসলো। নিহা আর ঋতু দুজনেই ফিরে তাকালো। ঋতু, উপরে যাচ্ছিস কেন? রায়হান সাহেবের প্রশ্ন শুনে উপস্থিত সবাই অবাক হলো। রায়হান সাহেব হঠাৎ এমন প্রশ্ন কেন করলো সেটা বুঝে আসছে না কারো। তবে রায়হান সাহেবকে কে কি ভাবছে সেটা তোয়াক্কা করলেন না। উনি আবারও বললেন, ঋতু যা, ওকে তোর রুমে নিয়ে যা। আজ থেকে নিয়া তোর সাথেই থাকবে। নিয়া মা, যা ঋতুর সাথে রুমে যা। এবার সবাই যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। রায়হান সাহেব হঠাৎ এমন কথা কেন বললেন কারো বুঝে আসছে না। জয় তো ইতিমধ্যে অবাকের ছুটে বসা থেকে উঠে গেছে। বাবা এসব কি বলছেন? নিহা ঋতুর সাথে থাকবে মানে? বাবা কি পাগল হয়ে গেছেন? যেই সময় নিহার ওকে বেশি প্রয়োজন, এমন একটা সময় বাবা নিহাকে ঋতুর সাথে থাকতে বলছেন?
জয়ের মনে হাজারো প্রশ্ন ভিড় করলো। জয় নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বাবার কাছে প্রশ্ন করেই ফেললো। ড্যাড, এসো তুমি কি বলছো? নিহা ঋতুর রুমে থাকবে মানে? নিজের রুম থাকতে ও ঋতুর রুমে থাকবে কেন? রায়হান সাহেব কোনো রকম প্রতিক্রিয়া দেখালেন না, বরং আগের মতো সোফায় বসে থেকেই বললেন, কারণ আমি চাই না নিয়া কোনো পুরুষের সাথে একই রুমে থাকো। সবার এবার বুঝতে দেরি হলো না রায়হান সাহেব কেন নিহাকে ঋতুর সাথে থাকতে বলছেন। জয় আবার বলল, ড্যাড, আমি কোনো রকম অশান্তি চাই না। আমি যেটা বলছি সেটাই ফাইনাল। আজ থেকে নেহা ঋতুর রুমেই থাকবে। তুই ওর সাথে যা করেছিস তারপরে আমি ওকে তোর সাথে থাকতে দিব, সেটা ভাবলি কি করে? রায়হান, তুমি এসব কি বলছো? নিহার নিজেরই তো রুম আছে, তাহলে সে ঋতুর রুমে থাকবে কেন? আর তার চেয়েও বড় কথা হলো মেয়েটা অসুস্থ, আর এখন জয়কে পাশে প্রয়োজন। আর তুমি কি না, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন তো সব ঠিক হয়ে গেছে। সব কিছু যখন ঠিক হয়ে গেছে তাহলে ওরা এক রুমে থাকতে প্রবলেম কি? স্ত্রীর কথায় রায়হান সাহেব দমলেন না, বরং আরো কয়েক গুণ রেগে গিয়ে বললেন, তুমি একদম কোনো কথা বলবে না। তোমার মা ছেলে মিলে তোমার মেয়েটার জীবনটাই ধ্বংস করে দিলে। আজ যদি ওর কিছু হতো তাহলে আমি রফিককে কি জবাব দিতাম? ওকে কিভাবে মুখ দেখাতাম একবার কি ভেবে দেখছো? অবশ্যই আমি বলছি বা কাকে? তোমাদের এইসব ভাবার সময় ছিল নাকি? তোমরা তো উঠে পড়ে লেগেছিলে কিভাবে ওকে এই বাড়ি থেকে বের করা যায়। তার জন্য তোমাদের যতটা নিচে নামা দরকার তোমরা ততটাই নিচে নেমেছো। এতটাই নিচে নেমে গেছো যে ওকে একবারও কাজের মেয়ে বানিয়ে দিলে। তোমার মা ছেলে মিলে অনেক করেছো, আর না হসপিটালে কিছু বলিনি। তার মানে এই নয় যে আমি সব ভুলে গিয়েছি। আমি এতদিন চুপ করেছিলাম কারণ আমি হসপিটালে কোনো সিক্রেট করতে চাইনি। তবে এখন আর চুপ করে থাকবো না। আমি আমার মেয়ের সাথে আর কোনো অন্যায় আমি মেনে নিব না। আমি কোনো জানোয়ারের সাথে আমার মেয়েকে সংসার করতে দিব না। আর কারো নেহাকে নিয়ে ভাবতে হবে না। নেহার জন্য কারো লাইফটাও আর হেল্প হবে না। সবাই এবার সুখে শান্তিতে থাকতে পারবে। আমি খুব শীঘ্রই ওদের ডিভোর্সের ব্যবস্থা করব। জয় এতক্ষণ ধরে অপরাধের মতো বাবার কথাগুলো শুনলো। বাবার মুখের ডিভোর্স কথাটা যেন ওর বুকে তীরের মতো গিয়ে বিঁধল। শুধু জয় কেন, শ্বশুরের মুখে ডিভোর্সের কথা শুনে নিহাও বেশ অবাক হয়েছে। ওদের কেউ হয়তো কল্পনাও করতে পারেনি রায়হান সাহেব এমন একটা সিদ্ধান্ত নেবেন। জয় ভেবেছিল বাবা রাগ করে সে ঠিকই আছে, কিন্তু আস্তে আস্তে সব রাগ পানি হয়ে যাবে। কিন্তু বাবা যে বিষয়টাকে একেবারে ডিভোর্স অব্দি নিয়ে যাবে সেটা জয়ের ধারণাতেই ছিল না। বাবা কি ওকে এতটাই ঘৃণা করে যে নিহাকে ওর সাথে একই রুমে রাখতে পর্যন্ত বাবার সংকোচ হচ্ছে। জয় যেন কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে। নিহার সাথে ডিভোর্স হয়ে যাবে বিষয়টা সে কিছুতেই মানতে পারছে না। এই মুহূর্তে ওর কি বলা উচিত বা কি করা উচিত কিছুই বুঝতে পারছে না সে। শুধু একটা কথাই মাথায় আসছে ওর, আর সেটা হলো যে করেই হোক নেহাকে ওর কাছে রাখতেই হবে। কোনো কিছুতেই নেহাকে সে হারাতে পারবে না। নেহাকে ছাড়া যে সে বাঁচতে পারবে না। যে কোনো কিছুর বিনিময়ে হলেও নেহাকে ওর চাই। আর এর জন্য যদি বাবার পায়ে ধরতে হয় তাও সে ধরবে, তবুও নেহাকে হারাবে না সে। জয় কী করবে বুঝে উঠতে না পেরে দিক বেদিক শূন্য হয়ে আর কোনো উপায় না পেয়ে ফাঁকা মস্তিষ্ক নিয়ে হুট করে বাবার পায়ের কাছে বসে পড়ল। তারপর বাবার পা জড়িয়ে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, ড্যাড, প্লিজ আমাকে এত বড় শাস্তি দিও না। আমি মানছি আমি ভুল করেছি, তাই বলে নিহাকে ছেড়ে থাকার মতো এত বড় শাস্তি দিও না। ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি নিহাকে আর একটু কষ্ট পেতে দিব না। ওর গায়ে কখনো একটা আঁচড় পর্যন্ত লাগতে দিব না। তারপরেও প্লিজ আমায় এমন একটা শাস্তি দিও না। নিহাকে ছাড়া আমি নিজেকে এখনও কল্পনাই করতে পারি না। ওকে ছাড়া আমি মরেই যাব ড্যাড, ওকে ছাড়া আমি মরেই যাব। প্লিজ ড্যাড, প্লিজ। কথাগুলো বলতে বলতে বাবার পায়ে ধরে জয় প্রায় কেঁদেই দিয়েছে। জয়ের কান্না দেখে উপস্থিত সবার চোখে পানি চলে এসেছে। নিহা তো রীতিমতো অবাক। জয় যে ওর জন্য এমন কিছু করতে পারে নিহা সেটা স্বপ্নেও ভাবেনি। নিহা জানতো জয় ওকে আগে ঘৃণা করলেও এখন ভালোবাসে, কিন্তু জয় ওকে এতটা ভালোবাসে সেটা ওর জানা ছিল না। খুশিতে নিহার চোখের কান্নিস পেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। আজ সে সুখী। ওর মতো সুখী হয়তো এই পৃথিবীতে আর কেউ নেই। সেও এখন বলতে পারবে ওরও একজন ভালোবাসার মানুষ আছে। কেউ একজন পাগলের মতো ভালোবাসে। জয়ের কান্না দেখে সবার খারাপ লাগলেও রায়হান সাহেবের কোনো রকম প্রতিক্রিয়া দেখা গেল না। উনি এখনো আগের মতোই ঠায় দাঁড়িয়ে আছে, না জয়কে ধরে তুলছেন আর না জয়ের দিকে তাকাচ্ছেন। শায়লা বেগম ছেলের কান্না দেখে আর সহ্য করতে পারলেন না, স্বামীকে উদ্দেশ্য করে বলেই ফেললেন,
রায়হান, তুমি এতটা নির্দয় কবে থেকে হলে? ছেলেটা তোমার পায়ে ধরে কাঁদছে, তাতে একটুও খারাপ লাগছে না তোমার? তুমি না ওর এক ফোঁটা চোখের পানি কখনো সহ্য করতে পারতে না, তাহলে আজ কিভাবে সইছ? এবার তো ওকে ক্ষমা করে দাও। স্ত্রীর কথা শুনে রায়হান সাহেব রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, হ্যাঁ, সাইতে পারতাম না ওর চোখের পানি। সইতে পারতাম না ওর চোখের পানি, কিন্তু আজ সইতে হচ্ছে। ওর নেহার সাথে যা করেছে তাতে তো এই চোখের জল কিছুই নয়। আর রইল ক্ষমা করার কথা। আমি ওকে ক্ষমা করবে কে? যার সাথে এতদিন ধরে অন্যায় করে আসছে তার কাছে ক্ষমা চাইতে বলো। ওকে নেহার কাছে ক্ষমা চাইতে বলো। নেহা যদি ক্ষমা করে তাহলে ঠিক আছে, তবে হ্যাঁ, নেহা ক্ষমা করে দেওয়ার পরেও আমার একটা শর্ত আছে। যদি আমার শর্তটা মানতে পারে তাহলে আমি ডিভোর্সের কথা বলে যাব, অন্যথায় নয়। জয় যেন মেঘলা আকাশে হঠাৎ এক ফসলা রোদের দেখা পেল। এক মুহূর্তের জন্য যেন নেহাকে আগলে রাখার একটা আশা পেল, যে আশাটা সে কিছুতেই হতাশায় পরিণত করতে চায় না। জয় খুশি হয়ে বাবার পা ছেড়ে উভয় হাতে চোখের জল মুছে দ্রুত উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ওকে ড্যাড, আমি তাই করব। তুমি চাইলে আমি নিহার পায়ে পর্যন্ত ধরবো, আর তুমি যেই শর্ত দিবে আমি মেনে নিব। তুমি যা যা করতে বলবে আমি সব করব, সব। তারপরেও আমি কোনো কিছুর বিনিময়ে নিহাকে হারাতে পারবো না। আমি এক্ষুনি নিহার কাছে ক্ষমা চাইব। বলেই জয় নিহার দিকে তাকালো। নিহা ওর দিকেই তাকিয়ে আছে। জয় যেই না নিহার দিকে এক পা এগোলো, অমনি নিহার হাত উঁচিয়ে হাতের ইশারায় জয়কে থামতে বলল। ওখানেই দাঁড়ান। নিহার শান্ত কণ্ঠে বলা একটা কথাই জয়ের মাথায় যেন এবার আকাশ ভেঙে পড়ল। মুহূর্তে যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মানে কি নিহা ওকে এখন দূরে ঠেলে দিবে? তাহলে কি নিহা এখনো ওকে ক্ষমা করতে পারেনি? জয়ের যেন বুকের বাপাসটাই সিনচিন ব্যথা অনুভব হলো। নিহা যদি এখন বলে ওকে সে ক্ষমা করতে পারবে না, তাহলে তো সব শেষ, বেঁচে থেকেও মরে যাবে সে। জয় কাঁপা কাঁপা কণ্ঠে বলল, নিহা, আমি যদি ক্ষমা চাওয়ার জন্য হয় তাহলে ওখানেই দাঁড়িয়ে থাকুন, আমার কাছে আসার দরকার নেই। নাটক সিনেমার হিরোদের মতো এখন আপনিও শুরু করে দিয়েন না আবার। নিহা, আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে, না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে মাফ করে দাও, এইসবই বলবেন তো? তাহলে আমার কাছে আসার দরকার নেই। এটা কোনো নাটক সিনেমা নয় যে আপনি অপরাধ করে বাবার কথায় আমার কাছে এসে ক্ষমা চাইবেন, আর আমিও নাটক সিনেমার নায়িকাদের মতন বলবো না আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। আপনি আমার সাথে যা করেছেন এসবের পরে আমার আপনাকে ক্ষমা করা সম্ভব না। আমি কিছুতেই আপনাকে ক্ষমা করতে পারবো না। এসব নাটক সিনেমাতেই হয়, বাস্তবে নয়। আর এটা কোনো নাটক সিনেমা নয়, এটা বাস্তবতা। এখানে সব হয় কিন্তু নাটক নয়। মানছি আপনি ভুল করেছেন, আর সেই সূত্রে আমার উচিত আপনার উপর রাগ করা, কিন্তু আপনি কি কখনো শুনেছেন কোনো স্ত্রী তার স্বামীর উপর রাগ করে থাকতে পেরেছে? আমিও পারিনি। আপনি যেই মুহূর্তে বলেছেন আপনি আমাকে ভালোবাসেন, আমি সেই মুহূর্তেই আপনার করা সব ভুল ভুলে গিয়েছি। কারণ একটা মেয়ের জন্য স্বামীর ভালোবাসার চেয়ে বড় আর কিছুই হতে পারে না। আর যেখানে আপনার কোনো ভুলই আমার মনে নেই, সেখানে ক্ষমা শব্দটা আসছে কোথা থেকে? হ্যাঁ, নেহার কথা শুনে সবাই যেন এক প্রকার মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ওর দিকে। এমন করে কখনো কোনো মেয়ে আছে বলেছে কিনা রায়হান সাহেব কিংবা শায়লা বেগম কারো কাছেই জানা নেই। নেহা এত সুন্দর করে কথাগুলো বলেছে যে সবাই মুগ্ধ না হয়ে পারল না। জয় তো খুশিতে কি বলবে সেটাই খুঁজে পাচ্ছে না। দৌড়ে গিয়ে নেহার সামনে দাঁড়ালো, তারপর দু হাতে নেহার মুখটা ধরে নেহার মুখের দিকে তাকিয়ে উৎফুল্ল কণ্ঠে বলল, থ্যাঙ্কস নিহা, থ্যাংক ইউ সো মাচ। তখনই রায়হান সাহেব বলে উঠলেন, আমার শর্তের কথা মনে আছে তো? নেহাকে ছেড়ে দিয়ে জয় হাসি মুখে বাবার দিকে তাকালো, বলল, বলো ড্যাড, তোমার সব শর্ত আমি মানবো। বলো কি শর্ত? আমার কাছে প্রমিস করতে হবে যে তুই আর কখনো নেহাকে কোনো রকম কষ্ট দিবি না, আর ওর গায়ে কখনো একটা ফুলের টোকাও দিবি না, সবসময় ওকে ভালোবাসবি। যদি আমার সব শর্ত মানতে পারিস তাহলে তুই নেহাকে পাবি, অন্যথায় আমার সিদ্ধান্ত অটুট থাকবে। আর আমি কি সিদ্ধান্ত নিয়েছি নিশ্চয়ই মনে আছে। আমার কি মাথা খারাপ যে আবারও সেম ভুল করতে যাব? একবার কষ্ট দিয়েছি বলে এখনো রুমে যেতে পারিনি, আরেকবার কষ্ট দিলে যে ঘরেও জায়গা হবে না সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। জয়, আমি কিন্তু সিরিয়াস। না ড্যাড, আর কখনো নিহাকে কষ্ট দিব না, কারণ ওর কষ্ট যে আমার কষ্ট। এখন ওকে কষ্ট দিলে তার চেয়ে দ্বিগুণ কষ্ট আমার নিজের হয়। আর ইউ নো হোয়াট, মনীষীরা বলে গেছেন তাকে কখনো কষ্ট দিও না, যাকে কষ্ট দিলে তার চেয়ে দ্বিগুণ কষ্ট তোমার নিজের হয়। নিহাকে কষ্ট দেওয়ার ভুলটা আর দ্বিতীয়বার করা তো দূর, ভাববও না। আর রইল গায়ে হাত তোলার কথা, সেই দিনটা হয়তো
আর কখনো আসবে না। ওকে ফাইন, কথাগুলো যেন মনে থাকে। এখনই একে রুমে নিয়ে যা। এখন থেকে ওকে টেক কেয়ার করার দায়িত্ব কিন্তু তোর। সে তো অবশ্যই। হসপিটালে থাকতে কি টেক কেয়ার করিনি? আমি থাকতে নেহার জন্য অন্য কেউ প্রয়োজন হবে না। আমরা কি বানের জলে ভেসে এসেছি? শুধু তুই কেয়ার করে একা সব ক্রেডিট নিয়ে নিবি, আমাদেরকে নিতে দিবি না? মায়ের সাথে তাল মিলিয়ে জেসিও বলে উঠল, হ্যাঁ মম, আমিও সেটাই বলতে চাইছিলাম। আমরা কি কিছুই করব না? আমাদেরকে তো একটু সুযোগ দে। ওদের ভাই বোনের কথা শুনে নেহা মিটমিট করে হাসতে লাগলো। নেহা আজ খুব খুশি। আজ তার সংসারটা সুখে পরিপূর্ণ। যেই দিনটার জন্য এতদিন ধরে সে সব কষ্ট মুখ বুজে সহ্য করেছে, অবশেষে আজ সেই দিনটা ওর কাছে ধরা দিল। রাতের খাবার শেষ করে জয় রুমে এসেছে বেশ কিছুক্ষণ হয়ে গেছে, কিন্তু নেহা এখনও রুমে আসেনি। তবে কাজের জন্য নয়, কারণ জয় আর রায়হান সাহেবের করা আদেশ নেহা যেন কিচেনে না যায়। নেহা মূলত শায়লা বেগমের সাথে কোনো একটা বিষয়ে কথা বলছে। আসলে শায়লা বেগমই খাবার টেবিলে নেহাকে খাবার খেয়ে ওনার রুমে যেতে বলেছেন। কি একটা জরুরি কথা আছে নাকি, তাই জয় আগেই রুমে চলে এসেছে। জয় শুয়ে শুয়ে মোবাইল টিপছিল, তখনই নেহা রুমে এসে ঢুকলো। নেহাকে আসতে দেখে জয় মোবাইলটা সেন্টার টেবিলের উপরে রেখে নেহার দিকে তাকালো। নেহা এক পলক জয়ের দিকে তাকিয়ে দরজা লাগিয়ে দিয়ে সোজা বিছানায় এসে পা ঝুলিয়ে বসলো। জয় এবার এক পাশ হয়ে শুয়ে বালিশে এক হাত ঠেকিয়ে হাতের উপর মাথা রেখে হাসি হাসি মুখ করে নেহার দিকে ফিরল। জয়কে এভাবে শুতে দেখে নেহাও এবার মুচকি হেসে বিছানায় পা তুলে জয়ের দিকে ফিরে বসলো। স্যার কি কিছু বলবেন? মম কেন ডেকেছিল? তেমন কিছু না, এই পেন্ডেন্টটা দেওয়ার জন্যই ডেকেছিলেন। এটা নাকি এই বাড়ির বউদের বরণ করার সময় দেওয়া হয়। মাকে নাকি ওনার শাশুড়ি মা এটা বিয়ের দিন পরিয়ে দিয়েছিল, কিন্তু আমাকে তো তখন দিতে পারেননি, তাই আজ দিয়েছেন। গলায় চেইনের সাথে ঝুলে থাকা পদকটি ধরে কথাগুলো বলল নেহা। জয় আরেকটু নড়ে চড়ে শুয়ে বলল, ব্যাস এইটুকুই? আর কিছুর জন্য ডাকিনি? শুধু এটা দেওয়ার জন্যই ডেকেছে? না মানে আসলে এতদিনকার করা ভুলগুলোর জন্য ক্ষমাও চেয়েছিলেন। তাই বলো। মম যখন তোমাকে তার রুমে ডাকলো তখনই আমি বুঝে গিয়েছিলাম এমন কিছুই হবে। নেহা কিছু বলল না। জয় এবার একটু নড়ে চড়ে মাথার নিচে দুই হাত রেখে সোজা হয়ে শুলো। তারপর কিছু একটা ভেবে ইতস্তত গলায় বলল, আচ্ছা নেহা, একটা কথা বলবো? বলুন না। আচ্ছা, তুমি আমাকে সত্যি ক্ষমা করেছো তো? ক্ষমা না করলে কি করবেন? কি আর করব, জঙ্গলে বনবাস চলে যাব। পারবেন আমাকে ছেড়ে যেতে? আগে হলে হয়তো পারতাম, বাট এখন সম্ভব না। তাই বুঝি। তারপর দুজনের মাঝে পিনপতন নীরবতা বিরাজ করলো কিছু সময়। নীরবতার সুতো ছিঁড়ে জয় বলল, নেহা সত্যি করে বলো না, আমাকে সত্যি ক্ষমা করেছো তো? এখন কি প্রমাণও দিতে হবে? না, জাস্ট একটু ভালোবাসা দিলেই হবে। নেহা মুস্কি হাসলো, হেসে বলল, আপনি পারেনও বটে। আজ সবাই অনেকদিন পর একসাথে ডাইনিংয়ে বসেছে সকালের নাস্তা করবে বলে। নেহা আর জয় পাশাপাশিই বসেছে। জয় খাচ্ছে আর চোখে বারবার নেহার দিকে তাকাচ্ছে। এই মেয়েটাকে সে আর নিতে পারবে না। সবসময় ছোট বাচ্চাদের মতো অল্প করে খাবার নিবে আর সবার আগেই খেয়ে উঠে যাবে। এত অল্প করে খাবার নিবে যেন খাবারের প্রতিযোগিতা দিয়েছে আর সেখানে ওকে ফার্স্ট হতেই হবে। নেহার প্লেটের দিকে একবার তাকিয়ে জয় নেহার দিকে তাকালো, কিন্তু নেহার সেদিকে কোনো খেয়াল নেই। সে তো কিচেনের দিকে তাকিয়েই খেতে ব্যস্ত। নেহার এই একটা অভ্যাস, খাবার টেবিলে বসলে ভুলেও অন্যদিকে তাকাবে না। এমনভাবে মাথা নিচু করে খাবে যেন এদিক ওদিক তাকালে ওকে কেউ শাস্তি দিবে। জয় যখন দেখলো নেহার খাওয়া শেষ, এক্ষুনি উঠে যাবে, তখনই জয় খাবার খেতে খেতে বলে উঠল, নেহা, তুমি তো তেমন কিছুই খেলে না। এইটুকু খাবার খেয়েই উঠে যাবে তুমি? অ্যাটলিস্ট আর একটা রুটি তো নাও। না আর নিব না, আমার খাওয়া শেষ। এইটুকু খাবার খেয়েই খাওয়া শেষ? এই নাও, অ্যাটলিস্ট এইটা খাও। বলেই জয় নেহার প্লেটে আরও একটা রুটি তুলে দিল, সাথে ভাজিও। নেহার সাথে সাথে মুখটা ছোট্ট করে বলে উঠল, প্লিজ আর না, আমি খেয়েছি তো, আর খাবো না প্লিজ। কোনো কথা নয়, চুপচাপ এটা খেয়ে তারপর উঠবে। নেহা আবারও কিছু বলতে যাবে, তার আগে জয়ের চোখ লাল করা দেখে নেহার সাথে সাথে নিচের দিকে তাকিয়ে খেতে লাগলো। এটা দেখে জয় মুস্কি হাসলো। তখনই রায়হান সাহেব বলে উঠলেন, জয়, তুই কি আজ অফিসে যাবি? না মানে তুই যদি না যাস তাহলে আমি চলে যেতাম আর কি। আজ একটা মিটিং আছে, তুই না গেলে আমার এক্ষুনি বের হতে হবে।
তাই জিজ্ঞেস করছিলাম আর কি। জয় নেহার দিকে একবার তাকিয়ে বাবার দিকে তাকালো, তারপর ইতস্তত গলায় বলল, ড্যাড, বলছিলাম কি, নিহা তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি, আর আমি ওকে এভাবে রেখে কিভাবে অফিসে যাব? না মানে যদি ওর কিছু প্রয়োজন হয় তাই বলছিলাম আর কি। না না, আমার কিছু লাগবে না। আমি তো এখন সুস্থ। আপনি বরং অফিসে চলে যান, আমি নিজে নিজে করে নিতে পারবো সব। আমার জন্য আপনারা কেউ এতদিন ঠিকঠাক মতো অফিসে যেতে পারেননি। অফিসে কত কাজ জমা হয়ে আছে, বাবা কিভাবে একা একা পুরোটা হ্যান্ডেল করবেন? আপনি বরং বাবার সাথে অফিসে চলে যান। না মা, থাক। জয় ঠিকই বলছে, আমারই ভুল হয়েছে ওকে জিজ্ঞেস করাটা। সত্যিই তো, তুই তো এখনো পুরোপুরি সুস্থ হাসনি। এখন ওকে তোর পাশে প্রয়োজন। তুই টেনশন করিস না, আমি সবটা হ্যান্ডেল করে নিব। টেক কেয়ার, ওকে? বলেই রায়হান সাহেব বেরিয়ে গেলেন। নিহা আর কিছু বলার সুযোগও পেল না। নিহা ফুস করে নিঃশ্বাস ফেলে এবার জয়ের দিকে তাকালো। আপনাকে কে বলেছে আমি অসুস্থ? আমি তো পুরোপুরি সুস্থ। আপনি অফিসে চলে গেলেও পারতেন। আমি তো এতটা অসুস্থ নয় যে নিজের কাজ নিজে করতে পারবো না। আর তাছাড়া মা আর জেসি তো আছেই। আরে ভাবি, বুঝো না কেন? ভাইয়া তোমার অসুস্থতার অজুহাত দেখিয়ে তোমার সাথে সময় কাটাতে চাইছে। অসুস্থতা তো একটা বাহানা মাত্র, তাই না রে ভাইয়া? মায়ের সামনে জেসির এমন পিন্স মারা কথা শুনে জয় লজ্জায় পড়ে গেল। মমের সামনে কী সব বলছে জেসি? মম কি ভাববে? জেসি, কী সব বলছিস? মম আছে পাশে, দেখছিস না নাকি? শায়লা বেগম হয়তো ছেলের লজ্জা পাওয়াটা বুঝতে পারল, তাই তো উনি মুচকি হেসে, জয়, আমি রুমে যাচ্ছি, তোরা কথা বল। বলেই শায়লা বেগম উঠে চলে গেলেন। মা চলে যাওয়াতে জয় এবার লম্বা একটা দম ছাড়ল, তারপর জেসির দিকে তাকিয়ে শাসিয়ে বলল, এই ফাজিল, মমের সামনে কী সব বলছিলি? হ্যাঁ, মম কি মনে করবে? কি আর মনে করবে? মনে করবে তার ছেলে এখন বউ পাগলা সোনা মিয়া হয়ে গেছে। অনেক পাকনা হয়ে গেছিস, তাই না? সে তো একটু হইছেই। মাইর খাবি কিন্তু। বলেই জয় যেই না জেসিকে মারার অভিনয় করে উঠতে চাইল, অমনি নিহা জয়কে টেনে বসিয়ে দিল। আপনি ছোট বাচ্চাদের মতন এসব কি করছেন বলুন তো? আমি কোথায় কি করলাম? ওই তো করছে সব। হ্যাঁ হয়েছে, আমি আপনাকে ভালো করেই চিনি। যা বাবা, যার জন্য চুরি করলাম সেও বলে চোর। আপনাকে কি আমি বলেছি চুরি করতে? দেখলি, ভাবিও কিন্তু আমার পক্ষে। আচ্ছা, 1 মিনিট, তোদের মধ্যে সব কিছু তো ঠিকঠাক হয়ে গেছে, তাহলে ভাবি এখনো তোকে আপনি করে বলছে কেন? তুই ভাবিকে বলিসনি তুমি করে বলতে? যেভাবে নায়ক নায়িকাকে বলে। জয় নিহার দিকে তাকিয়েই ছিল। জেসির কথা শুনে এক পলক জেসির দিকে তাকিয়ে আবারও নিহার দিকে তাকালো, তারপর বলল, না বলিনি, কারণ আমি নিজেই চাই না নিহা আমাকে তুমি করে বলুক। এ কি, কেন? কারণ নিহার আপনি করে বলাটাই আমার শুনতে ভালো লাগে। আসলে সব সময় তুমি করে বললেই যে ভালোবাসা বেশি থাকে তা কিন্তু নয়। নিহা যখন আমাকে বলে আপনি শুনুন, শুনছেন, শুনুন না, আপনি শুনছেন, তখন আমার কত ভালো লাগে আর কত মিষ্টি লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তাই আমি ওকে কখনো বলিনি তুমি করে বলতে। আমি চাই নিহা আমাকে বরাবরের মতো আপনি করে বলুক। ওর আপনি করে বলারটাই আমার কাছে অনেক বেশি আবেদনময়ী লাগে। জয় কথাগুলো এতটাই আবেগ দিয়ে বলছিল যে নিহা মুগ্ধ হয়ে অপলকভাবে ওর দিকে তাকিয়ে আছে। জেসি বুঝতে পারল ভাই তার আবেগ প্রবণ হয়ে গেছে, তাই মুস্কি হেসে গলা খাকুড়ে দিয়ে বলে উঠল সে, ভাইয়া, এটা কিন্তু বেডরুম নয়, তোদের সাথে থার্ড পারসন হিসেবে আমিও কিন্তু আছি, আবেগ একটু কমাও। জয় এত সময় অন্যমনস্ক হয়ে কথাগুলো বলছিল, হঠাৎ জেসির কথার ধ্যান ভাঙল। একটু আগে বলা কথাগুলো মনে পড়তেই জয়ের একটু লজ্জা অনুভূতি হলো, কিন্তু মুখে প্রকাশ করলো না সেটা, বরং মুখে স্বাভাবিক ভাব বজায় রেখেই বলল, তুই আছিস তো কি হয়েছে, তাই বলে আমি কি আমার ফিলিংসটাও প্রকাশ করতে পারবো না? মাঝখানে কেটে গিয়েছে আরও মাসখানেক সময়, নিহাও এখন পুরোপুরি সুস্থ হয়ে নিহাও এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। জয় আর নেহার দিনগুলো ভালোই কাটছে, বিশেষ করে নেহার দিনগুলো খুব আনন্দে কাটছে, আর কাটবে নাই বা কেন? এখন যে ওর মতো সুখী আর কেউ নেই।
হ্যাঁ, নেহা এখন সুখী। ওর মতো সুখী হয়তো আর কেউ নেই, কারণ এখন এই বাড়ির সবাই ওকে অনেক ভালোবাসে। জয় থেকে শুরু করে শায়লা বেগম, জেসি সবাই ওকে ভালোবাসে। শায়লা বেগম নেহাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসে এখন, আর জেসি নিজের বোনের মতো সবসময় নেহার সাথে থাকবে। বাকি রইল জয়ের কথা। জয় যেন নেহা ছাড়া এখন কিছুই বোঝে না। যতটুকু সময় অফিসে থাকবে, তারপর বাকিটা সময় সে নেহার সাথেই কাটাবে। নেহাকে যেন এখন সে চোখে হারায়। নেহার একটু কষ্ট যেন জয়ের পুরো পৃথিবীটাকে থামিয়ে দেয়। নেহার যাতে কোনো কাজ করতে না হয়, তার জন্য বাবাকে বলে আরও একজন ফিমেল সার্ভেন্ট রেখেছে সে। বলতে গেলে নেহার কোনো কষ্টই এখন সহ্য করতে পারে না সে। নেহার যেন কোনো কিছুতেই অসুবিধা না হয় সেই দিকে জয় সবসময় তৎপর। নেহাকে যেন এক মুহূর্তের জন্য একা ছাড়তে চায় না। এমনকি অফিসে গেলে সেখান থেকেও কমপক্ষে দিনে 10 থেকে 15 বার কল করে নেহার খোঁজ নেবে। জয়ের পুরো পৃথিবীটাই এখন নেহা, ওকে ছাড়া যেন সে বাঁচতেই পারবে না। নেহার একটা আহ শব্দ যেন জয় সমস্ত ইন্দ্রিয়কে থামিয়ে দিতেই যথেষ্ট। এক কথায় নেহাকে এখন পাগলের মতো ভালোবাসে। এবার বলো কি বলতে চাও। বলছিলাম যে আবার নেহা কয়েক সেকেন্ড জয়ের চোখের দিকে তাকিয়ে থেকে হুট করে জয়কে শক্ত করে জড়িয়ে ধরল। নেহার এহেম কাজে জয় তো রীতিমতো অবাকে চরম পর্যায়ে পৌঁছে গেছে। নেহা কিনা ওকে নিচ থেকে জড়িয়ে ধরেছে। জয়ের যেন বিশ্বাসই হচ্ছে না এটা যে নেহা ওকে জড়িয়ে ধরেছে। জয় তো ইতিমধ্যে খুশিতে সপ্তম আকাশ থেকে পাড়ি জমিয়েছে। তবে নেহা কিছু একটা বলতে চেয়েছিল, কথাটা মনে পড়তেই জয় নিজের খুশি ভাবটা দমিয়ে রেখে নেহার পিঠে হাত রাখলো। তারপর আদুরে গলায় বলল, নেহা তুমি ঠিক আছো? নেহা জয়ের বুকে মুখটা লুকিয়ে রেখে লাজুক কণ্ঠে জবাব দিল, তো কথাটা বলার জন্যই কি ম্যাডাম আমার বুকে মুখ লুকিয়েছে? নেহা লাজুক হেসে জয়কে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরল, তবে মুখে কিছু বলল না। হা হা হা। তা ম্যাডাম কথাটা কি এখন বলা যাবে?
তাহলে বলুন শুনি। আচ্ছা, রাতটা কি ভালোবাসাময় হলে কোনো ক্ষতি হবে? না মানে আমাকে যদি আপনার অংশ বানিয়ে নেন তাহলে কি খুব বড় অন্যায় হবে? জয়ের বুঝতে দেরি হলো না নেহা কি বলতে চাইছে। জয় হাসলো, তার মানে নেহা আজ ওর ভালোবাসায় নিজেকে রাঙাতে চাইছে। জয় এতদিন সেই সময়টার অপেক্ষাই করছিল, তাহলে আজ সেই মুহূর্তটা এসেই গেছে। হ্যাঁ, জয় আশাই ছিল এই সময়টা, চেয়েছিল নেহা নিজ থেকে ওকে কাছে টেনে নিক আর নিজের মুখেই বলুক যে সে জয়ের কাছ থেকে ভালোবাসা চায়, সেই ভালোবাসা যেই ভালোবাসা প্রতিটি মেয়েই চায়। জয় হেসে নেহাকে বুকের সাথে জড়িয়ে নিল, তারপর নেহার মাথায় ভালোবাসার পরশ এঁকে দিয়ে আদুরে গলায় বলল, ম্যাডাম কি আমার কাছ থেকে স্পেশাল ভালোবাসা পেতে চাইছে? নেহা আবারও লজ্জাবতী লতার মতো জয়ের বুকে নুয়ে গিয়ে জবাব দিল, তো ম্যাডামের এতদিন পর কেন মনে হলো যে আমার ভালোবাসা লাগবে ওনার? আমি তো মনে করেছিলাম এই জন্মে আর আপনার ভালোবাসা পাওয়া হবে না আমার। তার মানে এতদিন পর আমার কপাল খুলেছে। আমার কি দোষ বলুন? আপনি তো নিজ থেকে কাছে টেনে নেননি। বাহ, এখন আমার দোষ? সেদিন আমাকে কে বলেছিল যে মন সাই দিচ্ছে না, এখন আমার দোষ হয়ে গেল? সেদিন না হয় বলেছিলাম, তারপর আপনি কি আর একবারও বলেছিলেন যে আমাকে নিজের করে নিতে চান? আপনি জানেন না মেয়েরা এইসব বিষয়ে একটু বেশি লাজুক হয়? বললে কি আমি ফিরিয়ে দিতাম? জানি আমি, কিন্তু আসলে কি বলতো, আমি নিজেই চাইনি তোমার মতের বিরুদ্ধে কিছু হোক। আমি চেয়েছিলাম তুমি নিজ থেকে আমায় কাছে টেনে নাও, তাই তো এতদিন তোমাকে সময় দিয়েছিলাম যাতে তুমি নিজেকে আমার সাথে মানিয়ে নিতে পারো। নেহা এবার জয়ের বুক থেকে সরে জয়ের মুখোমুখি দাঁড়ালো, তারপর জয়ের চোখে চোখ রেখে অভিমানে গলায় বলল, এখন কি কথা বলেই পুরো রাতটা পার করে দিবেন? কথা বলে রাত পার করার মতো বোকা আমি নই। আজ তো শুধু ভালোবাসা হবে, শুধুই ভালোবাসা। কথাটি বলে জয় নেহাকে কোলে তুলে নিল। জয়ের আকস্মিক কোলে তুলে নেওয়াতে নেহা হকচকিয়ে দ্রুত দুহাতে গলায় জড়িয়ে ধরলো যাতে নিচে পড়ে না যায়। জয় পাকা হেসে নেহার দিকে নাক ঘষে দিয়ে রুমের দিকে হাঁটা ধরলো। কি করছেন? নামান আমায়, পড়ে যাব তো, নামান না। তুলেছি কি আর নামানোর জন্য? তোমার যা বলার বলে দিয়েছো, এখন আর কোনো কথা নয়। এরপর যা হবে সব আমার ইচ্ছাই হবে, বুঝলে জান পাখি? জয়ের কথার ইঙ্গিত বুঝতে পেরে নেহা আর কিছু বলার সাহস পেল না। লজ্জায় আবারও জয়ের বুকে মুখ লুকালো। জয় নেহাকে লজ্জায় নুয়ে পড়তে দেখে মুচকি হেসে রুমে ঢুকে দরজাটা পায়ে ঠেলে আটকে দিল। কথায় আছে দুঃখের সময় বাড়ি দিলে নাকি সুখের দেখা মিলে। নেহার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। বিয়ের প্রায় 1.5 বছর পর এসে স্বামী নামক মানুষটিকে আজ নিজের করে পেতে যাচ্ছে, যেটা প্রতিটি মেয়েই চায়। দীর্ঘদিন পর আজ দুটো মনের মিল ঘটবে। কিছু না পাওয়া সুখ আজ দুটো অতৃপ্ত মানুষকে তৃপ্তি দিবে। ভালোবাসাময় হয়ে উঠুক তাদের প্রতিটি রাত, সুখের হয়ে উঠুক তাদের প্রতিটি মুহূর্ত। শুরু হোক তাদের ভালোবাসাময় একটা জীবন, যেখানে তাদের প্রতিটি রাতই হবে ভালোবাসাময় আর প্রতিটি দিন হবে আনন্দময়।